ওয়েব 2.0 এই পর্বে আমরা দেখব ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে। আমরা অনেকেই ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করি এবং দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যে বেশ কিছু ভুল হয়ে যায় এবং এই ভুল ভ্রান্তিগুলোর কারণে উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয়ে যায়। ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করে আমরা গুগলকে ইজিলি বলে দেই যে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য নিজেরাই লিঙ্ক বিল্ডিং করতেছি এবং গুগলের কাছে ধরা খাই, পরবর্তীতে আমাদেরকে পেনাল্টি খাওয়া লাগতে পারে বা আমাদেরকে র্যাঙ্কিং হারানো লাগতে পারে। দ্যাটস ওয়াই ওয়েব 2.0 সহ যে কোনো লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে, গুগল যাতে আপনাকে কোনোভাবে ট্রেস না করতে পারে যে আপনি নিজের লিঙ্ক নিজেই বিল্ড করছেন। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করছি আপনাদের জন্য। আমরা যে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করব, সেই লিঙ্ক বিল্ডিংয়ে আমরা এই রুলসগুলো ফলো করব। ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। ফার্স্ট থিং ফার্স্ট, যে কন্টেন্টগুলো আমরা ওয়েব 2.0 ওয়েবসাইটে দিব সেই কন্টেন্টগুলো 100% ইউনিক কন্টেন্ট হতে হবে। আমাদের মধ্যে একটি কমন ধারণা প্রচলন আছে, সেটি হচ্ছে আমরা ওয়েব 2.0-র জন্য বা ফোরাম পোস্টিংয়ের জন্য যদি কোনো কন্টেন্ট দেই, সেই কন্টেন্টগুলো স্পিনিং করে দেয়া। স্পিনিং মানে হচ্ছে একটি কন্টেন্ট, একটি আর্টিকেল কোনো ওয়েবসাইট থেকে আমি কপি করে স্পিনিং সফটওয়্যারে দিলাম, যেমন স্পিনার চিফ বা এই ধরনের কোনো সফটওয়্যারে দিলাম। সফটওয়্যার কী করলো, আর্টিকেলের ভিতরে যে সিনোনিমিক যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটু এদিক সেদিক উলটপালট করে দিল। তার মানে আর্টিকেলটার ইউনিকনেসটা বৃদ্ধি করলো আর্টিকেলের সিনোনিমগুলো ব্যবহার করে, আর্টিকেলের বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করে। তো এই কাজটাকে বলা হয় স্পিন করা। তো অনেকেই যেটা করে থাকি, স্পিনযুক্ত মানে কোনো একটা আর্টিকেলকে স্পিন করে বারবার একই আর্টিকেলকে বিভিন্ন ওয়েব 2.0 সাইটে আমরা পোস্ট করি। তো এইটার এক সময় ছিল যখন এই ধরনের লিঙ্কগুলো পোস্ট করলেও ওয়েবসাইট র্যাঙ্কিং আসতো, কিন্তু এখন আর আসলে সেই দিনটা নেই। এখন যদি এই ভুলটা আপনি করেন তাহলে 100% নিশ্চিত থাকেন যে এখানে একটা বড় ধরনের চান্স রয়েছে আপনার ওয়েবসাইটের ভালোর থেকে ক্ষতি হওয়ার। সো দ্যাটস ওয়াই ওয়েব 2.0 হোক বা যে কোনো লিঙ্ক বিল্ডিং হোক, সব সময়, আবারও বলছি, সব সময় 100% ইউনিক কন্টেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে 100% ইউনিক কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যেটা হাতে লেখা হয়েছে বা কারো কাছ থেকে কপি করা হয় নাই, এই ধরনের ইউনিক কন্টেন্ট অবশ্যই প্রোভাইড করতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই এখন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করতে গেলে আমাকে কত ওয়েবসাইটে আমি কন্টেন্ট লিখবো, কত কন্টেন্ট, এত কন্টেন্টের জন্য অনেক টাকা লাগবে, এত টাকা কি করব। আসলে ভাইয়া বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আন্ডারে আপনাকে হয় আপনি টাকা দিয়ে কাউকে দিয়ে আর্টিকেল লিখিয়ে নেন অথবা নিজে লিখে ফেলেন। এবং এই ওয়েব 2.0 যেহেতু আমরা করছি মূলত লিঙ্ক বিল্ডিংয়ের পারপাসে, সো এখানে আর্টিকেলগুলো যে একদম মানি সাইটের মতো একদম সুপার এক্সপার্ট আর্টিকেল, একদম খুব সুন্দর আর্টিকেল হতে হবে এমন না। মিডিয়াম কোয়ালিটির আর্টিকেল আপনি এখানে পাবলিশ করতে পারেন, নো প্রবলেম। এরপরে যেটা রয়েছে ইন্টারনাল লিঙ্কিং। আমরা যে ওয়েব 2.0 ওয়েবসাইটগুলো তৈরি করব, সেই ওয়েবসাইটগুলোর প্রত্যেকটার ভেতরে, দ্যাট মিন্স একটা ওয়েবসাইটের ভেতরে যে পেজগুলো থাকবে সেই পেজগুলোকে নিজেদের মধ্যে লিঙ্কিং করাতে হবে, যেটা আমরা আমাদের মানি সাইটেও করাই। প্রতিটা পোস্টের সাথে একটা পোস্টের সাথে রিলেভেন্ট আরেকটা পোস্টের, মানে একই ওয়েবসাইটের ভেতরে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর ভেতরে ইন্টারনাল লিঙ্কিং করাতে হবে। দ্যাট মিন্স ওয়েব 2.0 যে ওয়েবসাইটগুলো আমরা করতে যাচ্ছি লিঙ্ক বিল্ডিংয়ের জন্য, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়েবসাইট, সেগুলো কিন্তু আলাদা ভ্যালু আছে। তো সেগুলোকে আমরা মানি সাইটে যা করছি সেগুলোর জন্য আমরা এক্স্যাক্টলি ওই কাজগুলো করতে পারি এবং সেগুলোকে আমাদের ঠিক এক্স্যাক্টলি একইভাবে অপটিমাইজ করতে হবে। এরপর যেটা রয়েছে অপটিমাইজ দেয়ার কন্টেন্ট টু। হ্যাঁ, আমরা মানি সাইটে কী করি, আমরা আর্টিকেলকে কীভাবে অপটিমাইজ করি, হেডিং দেই, ইমেজ দেই, বিভিন্ন ওয়েবসাইটকে লিঙ্কিং করে, ঠিক একইভাবে ওয়েব 2.0 সাইটগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে। তাদের আর্টিকেলগুলোতেও ছবি দিতে হবে, তাদের আর্টিকেলগুলো থেকেও লিঙ্কিং করাতে হবে অন্যান্য সাইটকে, এবং এইভাবে তাদের আর্টিকেলে হেডিং ব্যবহার করতে হবে। তাদের প্রত্যেকটা আর্টিকেলকেও আমাদের অপটিমাইজ করতে হবে আমাদের মানি সাইটের মতো করেই। তবে মানি সাইটটা যত বেশি ইম্পর্ট্যান্ট, ওই সাইটটা তো আর আসলে তত বেশি ইম্পর্ট্যান্ট না। সো দ্যাটস ওয়াই তার থেকে একটু কম, কিন্তু স্টিল আমাদের অপটিমাইজ করতে হবে। 4 নম্বর যে পয়েন্টে রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক আদার ওয়েবসাইটস অলসো। আমরা ওয়েব 2.0 করতে গিয়ে যে ভুলটি করতে দেখা যায় স্টুডেন্টদের মধ্যে, সেটি হচ্ছে শুধুমাত্র নিজের মানি সাইটকেই ইচ্ছামতো লিঙ্ক দেয়।
একটা ওয়েব 2.0 সাইট বিল্ড করলো অনেক কষ্ট করে আর্টিকেল লিখে বা নিজে লিখে 2-3টা ওয়েব 2.0 সাইট বিল্ড করেছে, সেখানে অন্য কোনো সাইটের লিঙ্ক নেই, শুধুমাত্র নিজের মানি সাইটকে লিঙ্ক দিয়ে রাখছে। এখন আপনি বলেন গুগল তো ভালো কথা, যে কোনো একটা সাধারণ বাচ্চাকে দেখালেও বলে দিবে যে এই ওয়েব 2.0 সাইটটা যে মানি সাইটের মালিক যিনি উনিই তৈরি করেছে। তার মানে গুগল খুব সহজে আপনাকে ট্রেস করতে পারবে যে ওই ওয়েবসাইটকে লিঙ্ক দেওয়ার পারপাসেই আপনি ওয়েব 2.0 সাইটগুলো করেছেন। তো গুগলের কাছে এটা বোঝা কোনো কষ্টের ব্যাপারই না। সো এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েব 2.0 সাইটগুলোকে এমনভাবে তৈরি করব যেটা 100% ন্যাচারাল মনে হবে। ন্যাচারাল বলতে এমন মনে হবে যে আপনার ওয়েবসাইটের জন্য, আপনার মানি সাইটের জন্য আপনি কোনো ওয়েব 2.0 লিঙ্ক বিল্ড করেন নাই, ওয়েব 2.0 হয়তো অন্য কেউ তৈরি করেছে এরকম মনে হতে হবে। কারণ কি? কারণ স্বাভাবিকভাবে চিন্তা করুন তো, একটু কমন সেন্স দিয়ে। নর্মালি অন্য একটা লোক, ধরলাম আমার একটা ওয়েবসাইট আছে, এখন আপনার একটা ওয়েব 2.0 সাইট আছে, আপনি আপনার ওয়েব 2.0 সাইটে বিভিন্ন কন্টেন্ট লেখেন, এখন আপনি আমাকে লিঙ্ক দিতেন, আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আপনি আমাকে কখন একটা লিঙ্ক দিবেন? যখন আমার সাইটের কন্টেন্টের কোয়ালিটি থাকবে। কিন্তু তার মানে তো এই না যে আপনার ওয়েব 2.0 সাইটে যত লিঙ্ক থাকবে সবগুলো আমার সাইটেরই থাকবে, কারণ আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এবং গুগল কিন্তু এটাই চায়, ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং চায়। আমি আমার নিজের ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং করব ওয়েব 2.0 ক্রিয়েট করে, এটা গুগল চায় না। সো দ্যাটস ওয়াই আপনার ওয়েব 2.0 সাইটগুলোতে অবশ্যই অন্যান্য অনেক ওয়েবসাইটকে রিলেভেন্ট যত সাইটের লিঙ্ক দেওয়া যায় আপনাকে অবশ্যই তাদের সাইটগুলোকেও লিঙ্ক দিতে হবে। এবং একটা ওয়েব 2.0 সাইট থেকে বা একটা পোস্ট থেকে আপনার মানি সাইটের জন্য একটার বেশি লিঙ্ক নেওয়া আমি সমীচীন মনে করি না। এবং 1-2টা লিঙ্ক এইভাবে নেবেন। এবং এখানে অ্যাঙ্করের ভেরিয়েশন করতে হবে। আমরা অনেকে যেটা করি, অ্যাঙ্কর টেক্সট ওভার অপটিমাইজ করে ফেলি। ধরে নিলাম আমাদের টার্গেট কিওয়ার্ড হচ্ছে ফিশিং কায়াক। এখন এই ফিশিং কায়াক অ্যাঙ্কর করে করেই আমরা বারবার আমরা পোস্ট করতে থাকি, বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ড করতে থাকি। এই কাজটা ভুলেও করা যাবে না। এটা নিয়ে আমরা একটু পর্বে কথা বলবো আলাদাভাবে, যে অ্যাগ্রেসিভ অ্যাঙ্কর টেক্সট খুব কম ইউজ করতে হবে, একদম ইউজ যত কম পারা যায়। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো আসলে আমরা যে কথাগুলো বলছি হয়তো নতুনদের অনেকের কাছে বুঝতে সমস্যা হতে পারে, প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব তখন এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আসলে এসইও পুরো বিষয়টাই এমন, যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি না করছি, পুরো বিষয়টা আমাদের যতক্ষণ শেষ না হচ্ছে পুরো কোর্সটা, ততক্ষণ মাথায় অনেক কিছু ঢুকবে না একদম নতুন অবস্থায় থাকলে। যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন বিষয়গুলো আপনার মাথায় ক্লিয়ারলি প্রবেশ করেছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা রয়েছে, নেভার লিঙ্ক অল ওয়েব 2.0 সাইটস। আমরা আরেকটি বড় ভুল করি। একটা সময় ছিল যখন লিঙ্ক হুইল নামে একটা কাজ ছিল। লিঙ্ক হুইলের কাজ ছিল এমন, ধরে নিলাম আমরা 10টা ওয়েব 2.0 সাইট করব। তো আমরা কি করি, 10টা ওয়েব 2.0 সাইটের ভেতরে 1, 2, 3, 4 যে সাইটগুলো রয়েছে প্রত্যেকটা সাইটকে ধরেন 1 নাম্বার সাইট থেকে 2 নাম্বার সাইটে একটা লিঙ্ক দেই, 2 নাম্বার সাইট থেকে 3 নাম্বার সাইটে একটা লিঙ্ক দিতাম, 3 নাম্বার থেকে 4 নাম্বার, 4 নাম্বার থেকে 5 নাম্বার, এইভাবে 10টা সাইটকে নিজেদের মধ্যে লিঙ্ক করতাম। এবং তারপরে কি করতাম, এই 10টা সাইট থেকে আবার আমাদের যে মানি সাইট রয়েছে, যেটা আমাদের মেইন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও একটা লিঙ্ক দিতাম। তার মানে প্রতিটা ওয়েবসাইট নিজেদের মধ্যে লিঙ্কিং, আবার আমাদের মানি সাইটের সাথেও লিঙ্কিং। এই কাজটাকে বলা হতো লিঙ্ক হুইল। এই টেকনিকটা একসময় কাজ করতো, বাট রাইট নাও এই টেকনিকটা কাজ করতেছে না। বা আপনি যদি এই টেকনিকটা করেন হয়তো কাজ করতেও পারে, কিন্তু সেখানে একটি বড় চান্স থেকে যায় আপনার গুগল সেটা বুঝে ফেলার। এবং গুগল বুঝে ফেললে আপনাকে যে সাথে সাথে পেনাল্টি দিবে এমন কিন্তু না। দেখা গেছে ওয়েবসাইট 6 মাস চলতেছে, 3 মাস চলতেছে, 1 বছর চলতেছে, তারপরে হঠাৎ একদিন আপনাকে পেনাল্টি দিল, গুগলের কোনো আপডেট চলে আসলো আর আপনাকে ঠাস করে পেনাল্টি দিয়ে দিল। সো সবসময় সেফ মেথডে থাকতে হবে। এখন আমি জানি আমাদের এই টিউটোরিয়াল দেখার পরে অনেকেই বলবেন যে ভাই আপনি অমুক লিঙ্ক বিল্ডিং দেখান নাই, তমুক লিঙ্ক বিল্ডিং দেখান নাই, এইটা দেখান নাই, সেইটা দেখান নাই। ভাই দেখানোর কোনো প্রয়োজন নাই, ট্রাস্ট মি। অনেক মেথড আছে এসইওর, সেই মেথডগুলো ডেড হয়ে গেছে, আগের মতো কাজ করছে না। সো আশেপাশে কোনো একজন বড় ভাই, ছোট ভাই, মাঝারো ভাই, তাদের কথা শুনে আপনি যদি মনে করেন এইটা দেখানো হয় নাই, সেইটা দেখানো হয় নাই, অনেক মেথড আছে ভাই, ম্যাক্সিমাম মেথড ডেড হয়ে গেছে। এবং আমরা আমাদের এই টিউটোরিয়ালে আপনাদেরকে শুধুমাত্র ওই সকল মেথডগুলোই দেখাচ্ছি যেই মেথডগুলো সেফ এবং যেই মেথডগুলোতে কাজ করলে আপনার সাইটের পেনাল্টি খাওয়ার চান্স একেবারেই কম।
সো দ্যাটস ওয়াই সেফ মেথডে থাকুন। উল্টাপাল্টা কাজ করতে গিয়ে আপনার টাকা, আপনার সময়, আপনার শ্রম এগুলোকে রিস্কে নেবেন না। রিস্ক নেবেন এমন জিনিসের যেই জিনিসে আপনার বেনিফিট আসার চান্স আছে। এমন কোনো জিনিসের রিস্ক নেবেন না যেই জিনিস থেকে আপনার লস হওয়ার চান্স 99%। যেমন আপনি ধরেন এখন অনেকে বলে যে ভাই আমি তো ব্যবসায় রিস্ক না নিলে বড় হব কিভাবে? তাহলে আপনি একটা রিস্ক নেন, ট্রেন লাইনের সামনে রেলগাড়ি আসতেছে, রেলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, রিস্ক নেন লাইফে, রিস্ক নিয়ে দেখেন আপনি বাঁচেন নাকি রেলগাড়ি আপনার উপর দিয়ে চলে যায়। এই ধরনের রিস্ক তো নেওয়া যাবে না, তাই না? আমাদেরকে জেনে বুঝে সঠিক জায়গায় রিস্ক নিতে হবে। রিস্ক নিতে বলা হয়েছে বিজনেসের জন্য, তার মানে শুধু রিস্ক নিব এমন না। তো এখানে বেশি কথা হয়ে যাচ্ছে, হোয়াট এভার, আমরা টপিকে ফিরে যাই। সবার শেষ হচ্ছে ডোন্ট ওভার অপটিমাইজ। কখনোই আপনার সাইটকে ওভার অপটিমাইজ করবেন না। ওভার অপটিমাইজ মানে কোনটা? আমি আমার ওয়েবসাইট থেকে ধরেন একটা ওয়েব 2.0 সাইট করলাম, সেখান থেকে আমার মানি সাইটকে 10টা-20টা লিঙ্ক দিয়ে দিলাম, এটাকে বলা হয় ওভার অপটিমাইজ। বা একই কিওয়ার্ডের জন্য আমি বারবার পোস্ট করতেছি, একই কিওয়ার্ড রিলেটেড, কোনো কিওয়ার্ডের ভেরিয়েশন নাই, এগুলোকে বলা হয় ওভার অপটিমাইজ। যে কোনো কিছুই আপনি বেশি সংখ্যক করাকে ওভার অপটিমাইজ বলা হয়। তো সেটা যাই হোক না কেন, আপনি কোনো অবস্থাতে ওয়েব 2.0 সাইটগুলোতে কোনো কিছুই ওভার অপটিমাইজ করা যাবে না। এটা শুধু ওয়েব 2.0-র জন্য, আপনার যে নিজের ওয়েবসাইট রয়েছে নিজের ওয়েবসাইটের জন্য এবং সব জায়গায় কখনোই কোনো কিছু ওভার অপটিমাইজ করবেন না। সবসময় ট্রাই করবেন সব কিছু যাতে ন্যাচারাল থাকে। এবং এটাই সবচাইতে বেশি প্রবলেম আমাদের দেশে, আমরা যারা এসইও করি আমাদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে এটা, আমাদের ধৈর্য খুবই কম এবং আমরা কোনো কিছুকে ন্যাচারাল রাখতে পছন্দ করি না। আমরা সময় ইনভেস্ট করতে চাই না। আমরা এমনিতে আজাইরা মানুষের সাথে টাইম পাস করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিতে পারি, নো প্রবলেম। কিন্তু এই ধরনের কাজে, অনলাইন রিলেটেড কোনো কাজে আমরা একদম ধৈর্য রাখতে পারি না। আমাদের ইনস্ট্যান্ট টাকা দরকার আমাদের পকেটে। টাকাটা 6 মাস পরে আসবে, 1 বছর পরে আসবে, অনেক বড় একটা অ্যামাউন্ট আসবে এবং একটা মোটামুটি একটা সোর্স তৈরি হবে, রিলায়েবল সোর্স, যেখান থেকে আমি হয়তো অনেক দিন টাকা আর্নিং করে যেতে পারবো। এই ধরনের কোনো একটা সোর্সের সম্ভাবনা থাকবে। আমরা এমন কিছু চাই না। আমরা চাই ইনস্ট্যান্ট কাজ করব, 10 মিনিটের মধ্যে আমার পকেটে টাকা ঢুকবে, এবং এই জন্যই ম্যাক্সিমাম টাইম আমরা ফেল করি। এবং দেখুন, এটা কিন্তু মূলত, এটা আমি যে আপনার সাথে কথা বলছি এটা কিন্তু শুধু যে এসইও কোর্স এমন কিন্তু না, এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো আপনাকে ধৈর্য ধরতে হবে। শুধুমাত্র এসইওর জন্য এমন না, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এমন কিছু করার চেষ্টা করতে হবে যেটা আপনার একটা রিলায়েবল সোর্স হবে। ইনস্ট্যান্টলি পকেটে টাকা আসলো, 2 মাস কাজ করলাম, ইনকাম করলাম, তারপরে শেষ, তারপরে আবার আমি খালি পকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, এরকম যেন না হয়। এমন চিন্তা করেন যে একটু পকেটে কম টাকা আসুক, নো প্রবলেম, 1 বছর পরে বেশি টাকা আসুক, 2 বছর পরে বেশি টাকা আসুক, কিন্তু সেই টাকাটা যেন একটা রিলায়েবল সোর্স হয়, এমন কিছু একটা করার চিন্তা করুন। এবং এসইওতে মানুষের কথা শুনে সেটা যাচাই বাছাই না করে আন্দাজে হুটহাট করে কোনো লিঙ্ক বিল্ডিং করা শুরু করে দেবেন না, তাহলে ভবিষ্যতে ধরা খাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি এই পর্বে। অনেকে আমাকে বাচাল বলেন, আমি জানি আমি একটু বাচাল টাইপেরই হয়তো বা টিউটোরিয়াল তৈরি করার সময়, কারণ আমি মনে করি আপনাদের সাথে যদি এই টপিকগুলো আমরা আলোচনা না করি, আমার মনের কথা যদি আমি আপনার সাথে খুলে না বলতে পারি একটি কোর্সে, এবং যেই কোর্স করাতে এসেছে শুধু সেইটা নিয়েই কথা বলবো, এটার আশেপাশে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলবো না, তাহলে আমি মনে করি সেই কোর্স করানোর কোনো মানেই হয় না। কারণ হচ্ছে এমনভাবে আপনাকে শেখানো উচিত, আমার পার্সোনাল লাইফে আমি যেগুলো এক্সপেরিয়েন্স করেছি কাজ করতে গিয়ে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত, যাতে করে আপনি যখন কাজ করতে যাবেন আপনারও ঠিক সেই এক্সপেরিয়েন্সগুলো হবে এবং তখন যাতে আপনি সেটা ওভারকাম করতে পারেন, তখন যেন হতাশ না হয়ে যান। দ্যাটস ওয়াই আমাদের কোর্সগুলো সাধারণত কোর্সের পাশাপাশি একটি মোটিভেশনাল সেশনও হয় আমাদের কোর্সের ভেতরে, আপনি যাতে নিজে নিজে মোটিভেট হতে পারেন, এগুলো আমাদের একটা ইচ্ছা থাকে আর কি। সো হোয়াট এভার, আজকের পর্বটি কেমন লাগলো? পর্বটি কি বেশি কথা বলে ফেললাম নাকি ঠিকঠাক মতোই ছিল কথা বলা? আপনাদের সাথে ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি, সেই বিষয় নিয়ে আমাদেরকে ফিডব্যাক জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকগুলোই আমাদেরকে হেল্প করে পরবর্তীতে আমাদের কোয়ালিটির মেজারমেন্টটা ডিটারমাইন করতে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমাদেরকে অবশ্যই মেল করে জানাবেন আপনার এই মতামত, আমি কি আসলে এই পর্বটা কেমন হয়েছে। তো আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।